আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কুমিল্লা মডার্ন হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এই অধ্যায়টির উপরে আমি আলোকপাত করব। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইটি নিয়ে বসো, যাতে তোমাদের আজকের পাঠটি সহজবোধ্য হয়। এই অধ্যায়টি আমাদের বাস্তব জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে নির্বাচন ব্যবস্থা কি, নির্বাচন বলতে কি বোঝায়, কিভাবে নির্বাচন সংগঠিত হয়, এগুলো আমাদের বাস্তব জীবনে জানা অনেক বেশি প্রয়োজন। এই অধ্যায়টি পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো, নির্বাচনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, নির্বাচনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ নির্বাচন কেন আমাদের জন্য প্রয়োজন, নির্বাচনের কি দরকার, সেটা আমরা এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবো। নির্বাচনের পদ্ধতি বর্ণনা করতে পারবে, নির্বাচন কয়ভাবে সংগঠিত হয় তাই এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানব। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া উল্লেখ করতে পারবে, অর্থাৎ কোন প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচন সংগঠিত হয়। বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ বর্ণনা করতে পারবে। আমরা জানি নির্বাচন সংগঠনের জন্য নির্বাচন কমিশন দরকার। এই নির্বাচন কমিশন কি কি কাজ করে সেগুলো এই অধ্যায়ে আলোচনা করা হবে। নির্বাচনী আচরণ বিধি ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ নির্বাচনের সময় কোন ধরনের আচরণ প্রদর্শন করা যাবে, কোন ধরনের আচরণ প্রদর্শন করা যাবে না, সেগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে বোধগম্য হব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ একটি নির্বাচনে একাধিকজন প্রার্থী হতে পারে, এই প্রতিদ্বন্দ্বিতার নিয়ম সম্পর্কে আমরা জানতে পারবো। ভোট দানের যোগ্যতা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, কি পদ্ধতিতে বা কি উপায়ে ভোট দেওয়া হয় বা ভোট দানের যোগ্যতা কি, এগুলো এই অধ্যায়ে ধাপে ধাপে আলোচনা করা হয়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি একটি করে আলোচনা শুনি। প্রথমে আমরা দেখব নির্বাচনের ধারণা। নির্বাচনের ধারণা। আমরা প্রায় সময় নির্বাচন কথাটা শুনে থাকি, যেমন তোমরা তোমাদের ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন করো। এর বাইরেও নির্বাচন কথাটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন আমাদের দেশে সংসদ নির্বাচন হয়, স্থানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচন হয়, সেই ক্ষেত্রে প্রায় সময় আমরা নির্বাচনী বিভিন্ন কার্যক্রম দেখিয়ে নির্বাচনী কথা শুনি। এই নির্বাচনটা তাহলে কি? নির্বাচন হচ্ছে এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে ভোটাররা তাদের মতামত বা ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধিকে যাচাই করে থাকে। তাহলে চলো আমরা সংজ্ঞাটা একটু লিখি। যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে জনগণ
তাদের প্রতিনিধিকে বাছাই করে তাকে নির্বাচন বলে। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের মতামত বা ভোট প্রদানের মাধ্যমে তারা যে প্রতিনিধিকে চায় সেই প্রতিনিধিকে শনাক্ত করতে পারে, সেই প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায়। অর্থাৎ তারা যে প্রার্থীকে শনাক্ত করতে চায়, যে প্রার্থীকে জয়যুক্ত করতে চায়, তারা ভোট প্রদানের মাধ্যমে ওই প্রার্থীকে নির্বাচন করে থাকে। তাহলে আমরা দেখলাম যে নির্বাচন কি, যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি বাছাই করে থাকে। চলো আমরা এবার নির্বাচনের প্রয়োজনীয়তা দেখি, কেন নির্বাচন আমাদের জন্য প্রয়োজন। নির্বাচনের প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বে প্রত্যেকটা দেশ পরিচালনা করার জন্য এটি সরকার থাকে, এটি দেশ পরিচালনার ব্যবস্থা থাকে। এই ব্যবস্থাগুলোর মধ্যে গণতন্ত্র একটি উল্লেখযোগ্য পদ্ধতি। এই গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে। কেননা সকল জনগণের পক্ষে একসাথে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তো জনগণ তাদের মতামত প্রকাশের মাধ্যমে তারা যে প্রতিনিধিকে চায় সেই প্রতিনিধিকে নির্বাচন করে থাকে। তো যদি নির্বাচন ব্যবস্থা না থাকতো বা তাদের মতামত প্রকাশের সুযোগ না থাকতো, তাহলে তারা যেই প্রার্থীকে চাচ্ছে সেই প্রার্থীকে ক্ষমতায় পাঠানো বা ক্ষমতায় বসানো সম্ভব হতো না। তাহলে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রতিনিধিকে বাছাই করে দেশ পরিচালনার সুযোগ প্রদান করে থাকে। কাজেই আমরা বলতে পারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সক্রিয় থাকে। এরপর আমরা দেখব নির্বাচনের পদ্ধতি। নির্বাচনের পদ্ধতি দুটি পদ্ধতিতে নির্বাচন সংগঠিত হয়। একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, দুই নম্বর হচ্ছে পরোক্ষ পদ্ধতি। যে পদ্ধতিতে
ভোটাররা সরাসরি তাদের ভোট বা তাদের মতামত প্রকাশ করতে পারে তাকে প্রত্যক্ষ ভোটদানের পদ্ধতি বলা হয়। পক্ষান্তরে যে পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের ভোট প্রদান করতে পারে না, অর্থাৎ পরোক্ষভাবে তাদের মতামত প্রকাশ করে থাকে, সেই পদ্ধতিকে বলা হয় পরোক্ষ পদ্ধতি। চলো আমরা একটু প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতির সংজ্ঞাগুলো দেখি। প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি যে পদ্ধতিতে ভোটাররা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি বাছাই করে থাকে, তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে নির্বাচনের পদ্ধতিগুলোর ভিতরে 1 নম্বর পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি। এটা হচ্ছে যে পদ্ধতিতে ভোটাররা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি বাছাই করে থাকে, তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। আমি যদি এটাকে চার্টের মাধ্যমে দেখাই, ভোটদাতা ভোট কেন্দ্রে গিয়ে সরাসরি ভোট প্রদান করে তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকবে। অর্থাৎ ভোটদাতাগণ সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে, এই ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচন করে থাকে। এই ক্ষেত্রে ভোটাররা সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। আমাদের দেশে বিভিন্ন ধরনের নির্বাচন সরাসরি হয়ে থাকে বা প্রত্যক্ষ নির্বাচন হয়ে থাকে, যেমন জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনের ভোটাররা সরাসরি প্রদান করে থাকে। সরাসরি ভোট প্রদানের মাধ্যমে তারা জাতীয় সংসদ নির্বাচনের সাংসদদেরকে নির্বাচিত করে থাকে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি কি, অর্থাৎ ভোটাররা যখন সরাসরি তাদের ভোট প্রদান করে সেই নির্বাচন ব্যবস্থাকে বলা হয় প্রত্যক্ষ নির্বাচন। তো চলো এবার আমরা দেখি পরোক্ষ নির্বাচন কি। পরোক্ষ নির্বাচন পদ্ধতি
পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পায় না। এক্ষেত্রে তাদের মতামতকে পরোক্ষভাবে তাদের নির্বাচন সংগঠিত হয়, অর্থাৎ সরাসরি তাদের মতামত প্রকাশ না করে ভিন্নভাবে তাদের মতামতটা গ্রহণ করা হয়। আমরা সংজ্ঞাটা একটু দেখি। পরোক্ষ নির্বাচন প্রক্রিয়া যে নির্বাচন পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে পারে না, তাকে পরোক্ষ নির্বাচন বলে। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে পরোক্ষ নির্বাচন পদ্ধতি প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি থেকে একটু আলাদা। প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে ভোটাররা যখন সরাসরি তাদের মত প্রকাশের সুযোগ পায়, পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে এরকম সুযোগ থাকে না। আমি এখানে সংজ্ঞাটি লিখছি, লক্ষ্য করো। যে নির্বাচন পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে পারে না, তাকে পরোক্ষ নির্বাচন বলে। আমি যদি এটাকে চিত্র আকারে উপস্থাপন করি, যেমন ভোটদাতা প্রথমে ভোট কেন্দ্রে গিয়ে এখানে প্রথম নির্বাচন সংগঠিত হয়েছে। এরপর প্রতিনিধি নির্বাচন বা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন, চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন, এখানে দ্বিতীয় নির্বাচন, অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে ভোটারদের মতামতের অবশ্যই গুরুত্ব আছে, তবে তারা সরাসরি তাদের এই মতামত প্রকাশ করার সুযোগ পায় না। আমাদের দেশে যে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেটি একটি পরোক্ষ নির্বাচন পদ্ধতি। এই পদ্ধতিতে ভোটাররা প্রথমে ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে নির্বাচন করে, অতঃপর তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি ভোটদাতারা প্রথম নির্বাচন করে তাদের নির্বাচিত প্রতিনিধিকে, এই পরবর্তীতে এই মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে অর্থাৎ দ্বিতীয় ধাপে যে নির্বাচন হয়, ওই দ্বিতীয় নির্বাচনে প্রথম নির্বাচনে নির্বাচিত সদস্যরা তাদের ভোট প্রদানের মাধ্যমে চূড়ান্ত প্রতিনিধিকে নির্বাচন করে থাকবে। তাহলে কি হচ্ছে, এখানে সরাসরি ভোটারদের ভোটকে
ভোটের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে যদিও তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করতেছে না, কিন্তু তাদের প্রথম পর্যায়ে প্রথম ভোটের মাধ্যমে নির্বাচিত সদস্যরাই চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে থাকে। অর্থাৎ মূল কথা হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের ভোট বা মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন এই দুটির মধ্যকার পার্থক্য বুঝতে পেরেছ। তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের নির্বাচনের ধারণা বুঝতে পারলাম, নির্বাচনের প্রয়োজনীয়তা জানলাম, কেন নির্বাচন আমাদের জন্য প্রয়োজন। নির্বাচন পদ্ধতি সম্পর্কে আমরা অবহিত হলাম যে দুই ধরনের নির্বাচন পদ্ধতি আছে, প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন, সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেলাম। তো তোমরা আজকে তোমাদের পাঠ্য বই থেকে এই পর্যন্ত ভালো করে পড়ে নিবা, যাতে সামনে তোমাদের অনলাইন পরীক্ষা ভালোভাবে দিতে পারো। পরবর্তীতে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।